বস্তায় বস্তায় এরকম ডেড বডি এনে ওই ফরেস্টের রাস্তায় ফেলে দিয়ে চলে দেখেছিল এবং তারা দেখার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাইক থেকে পড়ে যায় এবং হাত চলে যায়, হাত ভেঙে গিয়েছে। পুরো ফরেস্ট, মাঝখানে একটা ছোট্ট এরিয়া, ছোট স্পেস, ছোট স্পেস, একটু খালি, গাছ টাছ কিছু নেই। ওখানে একটু মাটিটা উঁচু করে ঢিপ করে একটা ত্রিশূল টাইপের কেউ একজন ডাকছে। হ্যাঁ, আমি পিছনে ঘুরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে। আমার সাইকেল রাস্তায় দাঁড়িয়ে আর একটা পিক আপ ট্রাক, আর আমি ফরেস্টের দিকে কাপড় পরে ফরেস্টের দিক দিয়ে হেঁটে রাস্তার কিছুটা আগে, আমাদের কয়েক মিনিটের আগে, একজন বৃদ্ধ মহিলা, খুবই উস্কো উস্কো চুল, হ্যাঁ, উপরে একটা শার্ট, তার উপরে আবার একটা শাড়ির মতো পেঁচানো, এরকম একটা আধখাচা টাইপের জামা কাপড় পরে করে খোঁড়াতে খোঁড়াতে রাস্তাটা ক্রস। বাচ্চাকে দেখে যার গলা নেই বা এরকম নেই, তাকে দেখলে অনেকে সুসাইড করে নেয়। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে, এবং কেকে পডকাস্টের প্রত্যেকটা সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের কে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা থাম্বনেলও দেখেছেন এবং টাইটেলেও পড়েছেন। নীলাদ্রি আজকে আমাদেরকে বলবে পাহাড়ি অঞ্চলে কিছু ভৌতিক ঘটনা, যেটা আপনাদের শুনলে না আপনারা ভাবতে বাধ্য হবেন কি কি ঘটে গেছে তার জীবনে, এবং তার আত্মীয়দের মধ্যেও কিছু কিছু ঘটনা আছে। এবং যে নাম্বারটা আপনাদের সামনে ব্লিঙ্ক করছে সেই নাম্বারে আপনারা কোনো রকম স্পিরিচুয়াল হেল্প বা কোনো রকম ভৌতিক ঘটনা বা যে কোনো বিষয় যেটা আপনি পটু হন, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতে পারি, বা আপনারা কেকে পডকাস্টে সেটা আলোচনা করতে পারেন। সো বেশি দেরি করবো না, ডাইরেক্ট নীলাদ্রির সাথে। তো নীলাদ্রি, কেমন আছো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো কৌশিকদা? চলছে ভাই। আর আজকে যে বিষয়টার কথা হবে সেটা হচ্ছে পাহাড়ের কিছু ভৌতিক ঘটনার উপরে, এবং ঘটনায় আমরা যাবো। নীলাদ্রি, তুমি বেশিরভাগ সময় পাহাড়ে খুব ঘুরেছো, এবং যখনই তোমার মনে হয় পাহাড়ের নানান জায়গায়, দার্জিলিং, সিকিম, নেপাল, আসাম, তুমি গেছো, আসাম হ্যাঁ, গেছো, বাই রোড গেছো। তা আমাদের কলকাতায় যারা থাকেন তারা কিন্তু যখন বলে যে পাহাড় একটা অদ্ভুত অনুভূতি, মানে পাহাড় টানে একটা কথা আছে। কেন নীলাদ্রি এটা? ফার্স্ট অফ অল বলবো, পাহাড় থেকে যে ভিউটা দেখা যায়, চারিপাশে সারাউন্ডিং এ যে ভিউটা থাকে, সেকেন্ডলি তার ওয়েদার, এগুলো একটা খুব বড় রিজন। তার উপরে বলে কলকাতায় তোমরা যেমন থাকো, তোমার বাড়ি কলকাতায়, এখানকার লোককে গরমে থেকে থেকে অভ্যস্ত, প্রচুর গরম এখানে। তো পাহাড়ে গেলে যে পাহাড়ের ওয়েদারটা এতটা সুন্দর ঠান্ডা, ইভেন তুমি ওই গরমের টাইমে পাহাড়ে যাও তাহলে সেখানে তেমন খুব একটা গরম থাকবে না। হ্যাঁ, আর তেমন গরম থাকছে না, আর ওখানকার ওয়েদারটা খুবই লাইক গায়ে খুবই আরাম লাগে একটা। হ্যাঁ, তার জন্য আমি মনে করি যে ওখানে মানুষ হয়তো গেলে, একবার গেলে আসতে চায় না সেখান থেকে। আর একটা জিনিস তোমার মনে আছে কিনা জানি না, তুমি একদিন কাঞ্চনজঙ্ঘার চূড়া আমাকে দেখানোর জন্য ভিডিও কল করছো সকালবেলা। সিকিমে ছিলাম। তুমি তো সিকিমে ছিলে, আর অদ্ভুত লাগছিল সেই সিচুয়েশনটা। আমার বাবা মা দুজনেই, যে ভাই তখন ছিল না। থ্যাংক ইউ সেটার জন্য। এখনো পর্যন্ত আমি পাহাড়ে যাইনি। তো এই পডকাস্টে মানে বা দুদিন ধরে যখন তোমার সাথে ঘুরছি ফিরছি, এই কথাটা হচ্ছে, তুমি বললে আমাকে দুখানা গল্প আছে যেটা তোমার সাথে ঘটে যাওয়া পাহাড়ে একটা ভৌতিক ঘটনা। ঠিক আছে, আহ সেটা যাব, কিন্তু আমি একটু জিনিস জিজ্ঞেস করব, যেটা হচ্ছে পাহাড়ে এত কেন ভৌতিক ঘটনার কথা শোনা যায়? সেটা স্পেসিফিক কোনো রিজন তো তেমন নেই, বাট এটা বলতে পারি পাহাড়ি মোস্ট অফ দি এরিয়া যেটা থাকে, হ্যাঁ, তুমি পাহাড়ে ট্রাভেল করছো, তো তুমি পাহাড়ে সব জায়গায় বাড়ি দেখবে না। কিছু কিছু জায়গা ফাঁকা, একদম পাহাড় ফরেস্ট থাকবে, এরকম গাছপালা থাকবে, কিছু কিছু জায়গায় ছোট ছোট বাড়ি বাড়ি আসছে। আর পাহাড়ে এরকমও না যে একদম পুরো একবারে একটা সিটি একসাথে, এরকম না, একটু একটু জায়গায় পরপর একটু একটু বাড়ি। তো আমরা এতটুকু শুনেছি বা জানি যে স্পিরিটরা অলওয়েজ এমন জায়গা চায় যেখানে ফাঁকা, বা ওরা ফাঁকা জায়গায় থাকতে পছন্দ করে, বা ওদের জায়গা যেটা হয়। তো এইটা একটা রিজন হতে পারে যে পাহাড়ের সেই ফরেস্ট বা সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যে তারা থাকে। ওকে। আর ডাউহিলের যে একটা স্কুল আছে, ভিক্টোরিয়া তুমি আমাকে ছবি পাঠিয়েছিলে, এবং তুমি বলেছিলে যে এটাও একটা হরর জায়গা দাদা, তুমি আসলে দেখাবো তোমাকে। ওর ব্যাপারে একটু বলবে? অনেকে শুনেছে অনেক রকম ভাবে, কিন্তু তুমি ওখানে গিয়ে দেখিয়েছো। গিয়েছি, বেশ কিছুবার গিয়েছি, তাহলে ফরেস্টও ঘুরেছি। হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে আমরা বাইকে করে যাই, বা এরকম হয়েছে বাইক রেখে আমরা হেঁটে হেঁটে ফরেস্টের ভিতরে ঢুকেছি হয়েছি। তো এখনো পর্যন্ত তেমন খুব এক্সট্রিম লেভেলে আমার সাথে হয়নি, আমার একটা বন্ধুর সাথে হয়েছে, আমি গল্পটা আমি পরে বলবো। আর যেটা ডাউহিলের যে স্কুলটার, সেটা হলো গিয়ে বেশ বেশ কিছু বছর, বেশ অনেক বছরই হয়ে গেল প্রায়।
ওখানে একবার ওই ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুলে আগুন লেগেছিল। সো সেই আগুন লাগার পর থেকে সেই স্কুলে সেই ঘটনাগুলো হতে থাকে, সেই স্কুলে বা আশেপাশে ফরেস্টে। ইভেন আমি এটাও শুনেছিলাম যে ওখানে নাকি এরকম অনেক হয়েছে, কেউ একটা বাচ্চাকে দেখে যার গলা নেই বা এরকম নেই, তাকে দেখলে অনেকে সুসাইড করে নেয়। হুম, ডাউহিলের ওই তোমার সুসাইড রোড সামথিং এরকম কিছু একটা বলে, এক্সাক্ট মাথায় আসছে না, এরকমই কিছু একটা নাম। তো এগুলো সব স্টোরি শুনি, বাট আমার সাথে তেমন আজ পর্যন্ত হয়নি। হ্যাঁ, এবার লাস্ট কয়েক মাস আগে আমি আমার এক বন্ধুর সাথে প্রায় 7:30-8টা নাগাদ গিয়েছিলাম। আমরা এমনি বাড়ি থেকে এমনি মুড হলো, কাশিয়াং বেরিয়ে গিয়েছিলাম বাইকে করে। তো ওখান থেকে ডাউহিলের দিকে গেলাম। তো ওখানে গিয়ে ভিক্টোরিয়া বয়েজ স্কুলের সামনে এমনি দাঁড়িয়েছিলাম, ফটো ফটো তুলছিলাম এমনি। তো দুজন ফরেস্ট রেঞ্জার আসে, সেখানে এসে বলে কি এখন এখানে বাঘ বেরিয়েছে, তো এখানে বেশিক্ষণ থাকতে না। তারা তেমন কিছু বললো না, তারা বাস ওখান থেকে আমাদেরকে তাড়িয়ে দিল। যাওয়া ওখান থেকে, কারণ এখন সেফ না এখন। তাড়িয়ে দিল। এখন এক্সাক্ট রিজন কি সেটা তো আমরা জানি না। আজকে কি শুনবো? তো ফার্স্টলি আমি শোনাবো আজকে আমার সাথে ঘটা একটি গল্প। মানে গল্প বলবো না, একটি ঘটনা, সত্যি ঘটনা, যেটা আমি যখন কলেজ ফার্স্ট ইয়ারে থাকি তখন আমার সাথে হয়, সেটা এখন আমি বলছি। তো আমি যখন কলেজ ফার্স্ট ইয়ারে ছিলাম তখন কি আমাদের কথা হয়? হ্যাঁ, তখন কথা হয়েছিল আমাদের। হ্যাঁ, তখন না, আগে থেকে একটু বলে রাখি যে আমার সাথে নীলাদ্রি কিন্তু পাবজি খেলতে গিয়ে, বিজিএমআই খেলতে গিয়ে, পাবজিও না বিজিএমআই, হ্যাঁ বিজিএমআই খেলতে গিয়ে আমার সাথে আলাপ হয়। এই বছরই তুমি প্রথমবার এলে, 3 বছর ধরে আমরা গেম খেলেছি। 3-4 বছর হয়ে গেছে মনে হয় গেম খেলার পর আজকে ওর সাথে আমার প্রথম একটা পডকাস্ট হচ্ছে। এর কিছুদিন আগেও এসেছিল, সেদিনকে ওখানে বসে পডকাস্ট দেখেছিল, তাই তো? যেটা অলিভিয়ার পডকাস্টটা ছিল, আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবং ও আসে এবং খুব তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আমাদের প্ল্যান ছিল করবার, কিন্তু করা হয়নি। আজকে মানে করা হচ্ছে। তো স্টার্ট কর। হ্যাঁ, তো আমি তখন কলেজ ফার্স্ট ইয়ারে, আর তখন আমাদের প্যান্ডামিকের সিচুয়েশন। তখন বেসিক্যালি আমাদের কলেজে অনলাইন ক্লাস হচ্ছিল। তো এটা দুর্গাপুজোর পরে পরে ঘটনা। অক্টোবরে। তো তখন আমাদের ওখানে বেশ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছিল। আর তখন প্যান্ডামিক বলতে এমনও না যে একদম বাড়ি থেকে টোটাল লকডাউন না, জাস্ট প্যান্ডামিকটা খুললো এরকম। তো আমাদের অনলাইনে ক্লাস হচ্ছিল। তো সেদিন ওয়েডনেসডে থার্সডে এরকম কিছু একটা দিন ছিল। তো আমার ক্লাস প্রায় 2-3টে নাগাদ ক্লাসটা শেষ হয়ে যায়। আর আমার তখন ছিল সাইক্লিং এর খুব শখ ছিল। হ্যাঁ, তখন প্রচুর সাইক্লিং করতাম। তো ক্লাস কমপ্লিট করে দেখলাম বৃষ্টি পড়ছে, এবং বেশ কিছুদিন ধরে বৃষ্টির জন্য ঘরে বসেছিলাম, তার জন্য ভালোও লাগছিল না। তো ভাবলাম চল গিয়ে কোথাও ঘুরে আসি। তো তখন ফার্স্ট ইয়ার, তখনও আমার কাছে বাইক ছিল না। তো তখন সাইক্লিং এর শখ ছিল যেহেতু বললাম, তো আমি কি করলাম, গায়ে রেনকোট লাগালাম, হেলমেট পরলাম, সাইকেল নিয়ে বেরিয়ে ফেললাম ঘুরতে। এবার কোথায় যাব? তো এমনি নর্মাল শিলিগুড়ির আশেপাশে, আমি যেহেতু শিলিগুড়িতে থাকি, আশেপাশে ঘুরতে ঘুরতে মাথায় হঠাৎ করে কি ইচ্ছা হলো, আমি শিলিগুড়ি থেকে সেবকের রুটটা ধরে ফেললাম। যেটা NH10 বলা হয়, যে রাস্তাটা সিকিমেও যায়, সেই রুটে। তো এবার সেবকের দিকে, আমি শিলিগুড়ি থেকে সেবকের দিকে রওনা দিলাম। প্রায় 5টা, 5:30 নাগাদ আমি সেবকের করোনেশন ব্রিজে গিয়ে পৌঁছলাম। তো তখন পর্যন্ত আলো ছিল। এবার ধীরে ধীরে 5টা, 5:30টার পর থেকে ধীরে ধীরে বিকাল হওয়া, অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে। এবার করোনেশন ব্রিজ থেকে বেরোলাম, স্টিল তখনও ঝিরি ঝিরি একটু ধীরে বৃষ্টি পড়ছে। বেরিয়ে সেবক থেকে ক্রস, এবার আমি সেবক থেকে আমি নিজের বাড়ির দিকে যাব। তো সেবকের পাহাড়টা থেকে নেমে একটা রেলওয়ে ক্রসিং হয়, ক্রসিংটা ক্রস করে ওখানে দোকান ছিল। তো এত দূর রাস্তায় এসেছি, খিদেও পেয়েছিল, কিছু মোমো খেয়ে এরপরে 6:30 নাগাদ আমি ওখান থেকে বেরিয়ে যাই। 6টা, 6:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে, তখন আমি ধীরে ধীরে এবার ফরেস্টের দিকে ঢুকছি। এবার এটা বলে রাখি যে আমাদের শিলিগুড়ি থেকে যে সেবকের মাঝে যে রাস্তাটা পড়বে, সেটা একটা ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক আছে? আর ওই রুটের মধ্যে গাড়ি চলবে তো এরকম লাইক একবারে 3 থেকে 4টে গাড়ি চলে গেল, তারপরে ফাঁকা তো ফাঁকা, কোনো গাড়ি নেই, একদম অন্ধকার। ওখানে এবার না স্ট্রিট লাইট আছে, না কোনো ফোনের নেটওয়ার্ক থাকে। ওখানে টোটালি এমার্জেন্সি কন্ট্যাক্ট হয়ে থাকে। তো নেটওয়ার্ক নেই। আমি ওখানে আমার মতো যাচ্ছি। তো সেই ফরেস্টের যে মাঝখানে রাস্তাটা, ওটাকে বেশ কিছু পার্টে ভাগ করা হয়েছে। হ্যাঁ, প্রথমে যেটা আমি সেবকের কাছে যেখান থেকে ফরেস্টটা স্টার্ট হচ্ছে, ওটাকে বলা হয় 10 মাইল। তারপরে আসে 7 মাইল, তারপরে আছে 5 মাইল। বা এটাকে এভাবে, কারণ মানে এটা একটা ডিস্টেন্স হিসাবে জায়গাটার নামটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এক একটা মাইলে এক একটা ফরেস্টের রেঞ্জারের চেকপোস্ট হয়ে যাক, বা
ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসও রয়েছে। তো আমার দাদু এক টাইমে ছিল ওখানকার রেঞ্জ অফিসার ছিল। তো দাদুর মুখে প্রচুর গল্প শুনেছিলাম, তো সেটা এখন বলছি না। তো এবার বেরিয়ে গেলাম, এবার 10 মাইল ক্রস করলাম। এবার রাস্তায় প্রচুর অন্ধকার, এবার কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিছুক্ষণ অন্ধকারে থাকলে যে চোখে যে ভিজুয়ালটা হয়, আমি রাস্তা দেখতে পাচ্ছি, আমি জাস্ট যাচ্ছি। বৃষ্টি পড়ছে, সাইকেল নিয়ে আমি যাচ্ছি ফরেস্টের মাঝে এটা। তো বেশ কিছুটা এসে 7 মাইলের 7 মাইল 7 মাইলের আগে আগে বলবো, আমি যাচ্ছি। তো পিছন থেকে একটা হর্নের আওয়াজ পেলাম দূর থেকে, হ্যাঁ, একটা ট্রাক আসছে। ঘুরে দেখলাম যে ট্রাক আসছে। ঠিক আছে, ট্রাক আস্তে আস্তে, এবার আমি রাস্তার একদম মাঝ বরাবর দিয়ে যাচ্ছিলাম, মাঝ বরাবর দিয়ে যাচ্ছিলাম, এবার ট্রাক আছে, এবার আমি আগাচ্ছি। এবার সাডেন আমি দেখলাম রাস্তার কিছুটা আগে, আমার থেকে কয়েক মিটার আগে, একজন বৃদ্ধ মহিলা, খুবই উস্কো উস্কো চুল, হ্যাঁ, উপরে একটা শার্ট, তার উপরে আবার একটা শাড়ির মতো পেঁচানো, এরকম একটা আধখাচড়া টাইপের জামা কাপড় পরে এর করে খোঁড়াতে খোঁড়াতে রাস্তাটা ক্রস হচ্ছে, হ্যাঁ। তো আমি বৃদ্ধ মহিলাকে দেখে আমি সাইড হয়ে গেলাম, নর্মাল কোনো মহিলা হবে এই রাস্তায় এত রাত থেকে, তারপরে এত রাত্রে পাগল টাগল কেউ একটা হবে। আমি রাস্তার সাইডে দিয়ে চলে গেলাম। এবার ট্রাকটা যে আমার সামনে দিয়ে গেল, ও ব্রেক করেনি বা ও সাইড করেনি, ও আমার চোখের সামনে দিয়ে খুব স্পিডে চলে গেল, হ্যাঁ। এবার যাওয়ার পর এবার আমার মাথায় আসলো যে রাস্তাটা তো বৃদ্ধ মহিলাটা পার করছিল, ট্রাকটা এত জোরে গেল, লাগিয়ে দেয়নি তো। তো আমি সাইকেলটা স্ট্যান্ড করে এসে দেখছি রাস্তায় ওই বৃদ্ধ মহিলাটার কোনো ঠিক ঠিক মানে কোনো ইসেই পাচ্ছি না, কোনো অস্তিত্বই নেই রাস্তায়। আমি খুঁজে বেড়াচ্ছি, এবার আমি খুঁজে বেড়াচ্ছি, ফোনে ফ্ল্যাশটা জ্বালালাম, ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে আশেপাশে খুঁজে বেড়াচ্ছি, কি হলো বৃদ্ধ মহিলাটার, ট্রাকটা এসে লাগিয়ে দিয়ে গেল নাকি, কোনো অস্তিত্ব নেই। এবার আমার মাথায় এসে হলো যে এত রাত্রে ছাড়, এখানে এখন কিছু করে লাভ নেই, এখানে কেউ থাকেও না। তো আমি ভাবলাম আমি শিলিগুড়ি পৌঁছে ওখানে যদি কিছু করা হয়, পুলিশে কমপ্লেন করা হবে, করবো। তো আমি আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো এবার তখনও তোমার মাথায় এটা আসেনি যেটা কোনো ভুল? না, আমার মাথায় ঠিক তখনও ওই জিনিসটা আসেনি। আমি স্টিল লাইক ভাবছিলাম যে কোনো বৃদ্ধ মহিলা বা কোনো পাগল হবে যে কিরকম করে এসে ট্রাক, এবার ট্রাক ড্রাইভার তো হয়তো ড্রিঙ্ক করে আছে বা কিছু, এসে চলে গেল, মেরে দিয়ে চলে গেল। তো এবার আমি আমার আবার সাইকেল নিয়ে এগিয়ে পড়লাম। তো এবার ঠিক 5 মাইলে আসার আগে, 5 মাইল হলো গিয়ে 5 মাইলটায় ফরেস্টটা শেষ হয়ে যায়, প্রায় শেষের দিকে। তো 5 মাইলের ঠিক কিছু কয়েক কিলোমিটার আগে আমি যাচ্ছি, সাইকেল নিয়ে যাচ্ছি। এবার প্রায় আমি আমার থেকে প্রায় 100-200 মিটার বা একটু বেশি হবে, দেখি বৃদ্ধ মহিলাটা, সেম ওই বৃদ্ধ মহিলাটাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি দেখে শক যে আমি না ওই বৃদ্ধ মহিলাটাকে ওখানে দেখলাম, এত তাড়াতাড়ি এখানে কিভাবে আসলো। এবার আমি সাইকেল নিয়ে যত আগাচ্ছি, এবার ফরেস্ট, আমি বলেছি এটা কিন্তু ফরেস্টের রোড। এবার সাইকেল, সরি, রোড থেকে সাইডে একটা ছোট্ট প্যাসেজ, ছোট্ট একটা জায়গা, মানে ফাঁকা, একটু ফাঁকা, ওখানে গাছপালা অত খুব একটা বেশি নেই, কয়েকটা গাছ আছে, কিছু কিছু গাছ আছে, আর জায়গাটা জল জমে আছে পুরো বৃষ্টির কারণে, বেশ কিছু দিন ধরে বৃষ্টি পড়ছিল যেহেতু। তো আমি যত সাইকেল নিয়ে আগাচ্ছি, ধীরে ধীরে বৃদ্ধ মহিলাটা হাঁটতে হাঁটতে ওই প্যাসেজটা দিয়ে নেমে ফরেস্টের দিকে ঢুকে যাচ্ছে, হ্যাঁ। এবার আমি গিয়ে থামলাম, সাইকেলটা থামলাম, আমি গিয়ে আমি ডাকছি বৃদ্ধ মহিলাটাকে, কোথায় যাচ্ছেন, ঠিক আছে। দেন সাডেন কি হলো, আমি কোথায় যাচ্ছেন বলে ডাকলাম, দেন সাডেন কি হলো, আমাকে পিছন থেকে কেউ একজন ডাকছে, হ্যাঁ। আমি পিছনে ঘুরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমার সাইকেল রাস্তায় দাঁড়িয়ে, আর একটা পিক আপ ট্রাক, আর আমি ফরেস্টের দিকে ঢুকে গেছি। আমার মাথায় ওই সেন্সটাই নেই, হ্যাঁ। ডেকে লোকটা আমাকে বলছে, ভাই হিন্দিতে বলছিল, ভাই কিধর যা রা হ্যায়, ক্যা কর রहा है इधर फॉरेस्ट के अंदर। তো আমি ওই জায়গাটা হতভম্ব হয়েছিলাম, কি হলো আমার সাথে। তো আমাকে কোশ্চেনে আমি ঠিকমতো অ্যান্সার বলি, না কোথাও না, এরকম করে লাইক নর্মালি অ্যান্সার দিলাম। বললো কুছ দেখা কে, এরকম করে জিজ্ঞেস করলো ড্রাইভারটা, হ্যাঁ, মেবি সে হয়তো জানতো এরকম কিছু হতে পারে। বললো কুছ দেখা কে, বললাম না না কুছ নেই দেখা, ऐसे ही आ रहा था, হ্যাঁ। তো বললো এই কি কাজ যা রে হো, জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, ঘর যা रहा हूँ, सिलीगुड़ी घर है मेरा, হ্যাঁ। तो बोल लो एक काम करो, साइकिल हमारे गाड़ी में उठा दो, हमारे साथ चलो, छोड़ देंगे। আমি ভাবলাম যে এত রাত্রে গাড়িতে উঠাচ্ছে, কিডন্যাপ যদি না করে ফেলে। তো আমি বললাম না না, আমি একা চলে যাব। তো দেন আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সাইকেলের দিকে গেলাম। আমি স্টিল আর একবার ফরেস্টের দিকে তাকালাম, তারপরে ওই টাইমে আমি সেই বৃদ্ধ মহিলাটার আবার কোনো অস্তিত্ব পেলাম না সেই ফরেস্টের মধ্যে যে আমি দেখলাম। বাট আমার কাছে সব থেকে শকিং এটা ছিল যে আমি জাস্ট সাইকেল থেকে নেমেছি, আমার অতটুক কথা মনে আছে। তারপরে আমার খালি সেন্স এসছে ওই জায়গাটায় আমি ফরেস্টে কিছু কয়েক মিটার আগে হেঁটে জলের মধ্যে চলে গেছি, ফরেস্টে প্রায় ঢুকে যাবো আর। তো দেন ওটা কোনো মতে তারপরে ওখান থেকে বাড়ি ফিরলাম। তো মা অনেকবার ফোন করেছিল, এবার ওখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট ছিল, তো মানে ফোনে পাইনি। বাড়ি এসে মা বললো কোথায় গেছিস কি না, আমি
পুরো ঘটনাটা বাড়িতে বললাম, বলার পর মা তো কেঁদে ফেলেছিল, পুরো কান্না কান্না অবস্থা, মানে হ্যাঁ ঘটনাটা শুনে। এখানে আমার বাবাও বাড়িতে ছিল না, আমার বাবার অ্যাকচুয়ালি পোস্টিং হলো মাথাভাঙায়, বাবার অফিস ওখানে। তো মা একাই, মা আর বোনু বাড়িতে থাকে, আমি মা বোনু। তো মা কান্না কান্না অবস্থা এরকম। তো আমার এক দাদু আর এক জেঠু ওই ওখানে এক টাইমে বীর অফিসার ছিল, এখন রিটায়ার্ড। তো তাদের ডেকেছিল। জেঠু হিসেবে বললো যে ওখানে তুই যেটা দেখেছিস ওটা মানুষ ছিল না বা কিছু, আমাকে বললো। তো নেক্সট টাইম এরকম করে একা কোনোদিনও ওই রাস্তায় যাবি না। শুধু ওই রিজনেও না, প্রচুর জন্তু, ওয়াইল্ড অ্যানিমেলও বেরোয়, এটাও একটা রিজন। তো আমাকে বললো যে তুই বেঁচে এসছিস এটা তোর ভাগ্য, তুই বেঁচে বাড়িতে ফিরেছিস এটা তোর বিশাল বড় এক ভাগ্য। তুই বলতে পারিস তুই বাড়িতে বেঁচে ফিরে এসেছিস, ওই লোকগুলো তোকে বাঁচিয়েছে বলা যায়। হ্যাঁ, নাহলে হয়তো তোকে আর আমরা কেউ দেখতে পেতাম না বা এরকম, তোকে আর খুঁজেও পেতাম না। আর একটা জিনিস নিয়ে দিই, এই জিনিসটাকে ধরো না, অনেকেই তো ওখানে সাইকেল চালাতে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে, তো এটাকে ঠিক করার কোনো জায়গা যেখানে এই মরিচিকাতে পড়বো না, মরিচিকা বলবো না কি, এটা এটা মানে মানে তুমি এটা অদ্ভুত হিপনোটাইজ হয়ে গেছিলে তুমি। তো এটার আমি আরেকটা এসে বলি, স্টোরি বলি। কিছুদিন আগেই একটা ঘটনা। আমার আমার এক ফ্রেন্ড, তার কালিগ, তার সিনিয়র বলেছিল ও আর ওর ওয়াইফ লাভা ঘুরতে গিয়েছিল। জানোই হয়তো লাভা, লোলেগাঁও যে জায়গাটা, রিটার্ন আসছিল। তারাও সেম ওই বৃদ্ধ মহিলাকে দেখেছিল, এবং তারা দেখার পর নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাইক থেকে পড়ে যায় এবং হাত টাত চলে যায়, হাত ভেঙে গিয়েছিল। হাতে একটা ফ্র্যাকচারের পরে বেশ 3 মাস ধরে ওর হাতে ইসে প্লাস্টার করা ছিল। তো এরকম মানে বেশ মাঝে মাঝে ওখানে ওই ঘটনাটা ঘটতে থাকে, অনেকে এই দেখে। জিনিসটাকে কাটানোর জিজ্ঞেস করছি, যে যে ধরো না, আমরা কেউ গেলাম ওখানে, তো সেই জিনিসটাকে আমি কি করে ইগনোর করবো বলতে পারো? ইগনোর করার তো ওখানে কোনো অপশন আমি, কারণ ওখানে ওইটা একদম ডিপ ফরেস্ট। হ্যাঁ, আর ওখানে এসব কারণ শুরু হওয়ার রিজন একটাই। আমি আমার জেঠুর কাছে শুনেছিলাম, জেঠু না সরি দাদুর কাছে শুনেছিলাম। দাদুর 19 আমার জন্মের প্রচুর আগে, যখন তো ওখানে পোস্টিং ছিল। তো ওই দাদু বলতো যে এক টাইমে শিলিগুড়িতে বেশ কিছু রিজনের জন্য, যেটা আমি এখন বলতে চাইছি না বা বলতে পারবো না, রিজনের জন্য প্রচুর মারামারি হতো, মানে মার্ডার হতো, প্রচুর ইসে হতো। আর এরকম হতো যে গাড়িতে করে বস্তায় 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 এরকম ডেড বডি এনে ওই ফরেস্টের রাস্তায় ফেলে দিয়ে চলে যেত। হুম দাদু আমাকে এই গল্পটা বলেছে। এবার এক্সাক্ট রিজনটা মানে বলতে পারছি না, কারণ এতটাই সেন্সিটিভ ওর জিনিসটা। কোনো বিষয়ের জন্য, কোনো জায়গা জমি বা এরকম না? হ্যাঁ, বলা যায় এটা অ্যাকচুয়ালি অনেকটা। তো ভাই এই বললে বা তুমি বলেছো তোমার একটা হ্যাঁ প্রবলেম হবে। একটা প্রবলেম হতে পারে, শুধু আমার না, এই ভিডিওটা আমি তোমাকে বলছি যেহেতু তোমরাও জেনে যাবে, এবং ভিডিও থ্রু অনেকেই জানতে পারবে জিনিসটা, সেটা একটা বড় ইস্যু ছিল, ইস্যু হয়ে যেতে পারে জিনিসটা। তো তার জন্য ইস্যু ছিল ওখানে। হুম তো এরকম করে ডেড বডি প্রচুর এসে ফেলে দেওয়া হতো। তো তারপর থেকে ধীরে ধীরে এই স্টোরিগুলো শুরু। মানে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এটা তো শুনলাম একটা তোমার, এটা তুমি আমাকে আগে বলেছিলে এই ঘটনাটা, যে বয়স্ক ওনাকে দেখেছিল তখন, 2-3 বছর আগেকার ঘটনা যখন এটা, একটা কলেজ ফার্স্ট ইয়ারে কলেজে হয়ে গেল, first year, প্রায় তখন 3-4 তোমার বছর আলাপ হয়ে গেল। ছিল। হ্যাঁ, তখন তোমার সাথে আলাপ ছিল। এবং যখন তুমি বাইক টাইক কেনো এবং বাইক নিয়ে রাইড করা শুরু করো, ওদিন আমি কলকাতায় ছিলাম। তো তখন তুমি আমাকে একটা ছবি পাঠিয়েছিলে, এবং তুমি পাঠাওনি, আমাকে প্রিয়াংশু পাঠিয়েছিল। হ্যাঁ। বলো, ছবিটা এখন আমি দিইনি, স্ক্রিনে এখন আমি দিইনি, দেবো, আপনি শুনুন, যেখানে এই ব্যাপারটা হবে আমি স্ক্রিনে ছবিটা দেবো, ঠিক আছে? তো এমন হয় কি, আমাদের কলেজ থেকে পাহাড় খুব একটা ডিস্টেন্স না, এরকমও যে ওয়াকিং ডিস্টেন্সে পাহাড় যেতে পারবে, ঠিক আছে। তো পাহাড় খুব একটা ডিস্টেন্স না। তো আমাদের এরকম মাঝে মাঝে বন্ধুরা প্ল্যান করতো যে আজকে চল ক্লাস ভাঙ করি, চল গিয়ে ঘুরে আসি কোথাও। তো এরকম মজাটাই আলাদা। সেটার মজাই আলাদা। তো এবার একদিন এরকমই বন্ধুরা প্ল্যান করে চল গিয়ে আজকে ঘুরে আসি, ডাউহিল ঘুরে আসি। হ্যাঁ, তো আমি বললাম, না আমি যাবো না, আমার ক্লাব আছে বা কিছু, মিস করা যাবে না। হ্যাঁ, কারণ আমি বেশ কিছুদিন অলরেডি মিস করে ফেলেছি, করবো না, তোরা যা। তো ওর মধ্যে ঘুরতে গেছে। তো ওরা 6 জন ছিল, 3টে বাইকে করে। 3টে বাইকে করে ওরা 6 জন চলে গেছে ওদের মতো আরামসে। এবার ওরা প্রায় বিকাল টাইমটায় বেরিয়েছিল। এবার আমাদের কলেজের টি শার্ট আছে টেকনো ইন্ডিয়ার। হুম তো টি শার্ট পরে ওরা গিয়েছিল, বেসিক্যালি গরমের টাইম। তো যখন ফিরছে, ডাউহিল টাউহিল ফরেস্টে গেল, ঘুরলো টুরলো অনেক কিছু, ওরা ওদের মতো মজা করলো, ঘুরলো এসে করলো। এবার যখন ফিরছে ওরা, তো তখন একটা ছেলে দেখে ওর বাইকে, বাইকে হ্যাঁ,
হাওয়া নেই, মানে পিছনের চাকায় হাওয়াটা একদম কমে গেছে, হাওয়া নেই। তখন কি করলো, ওরা বললো যে একটা, ওরা প্ল্যান করলো যে ঠিক আছে সামনে ওরা একটা বাইকে চলে, একজন বাইকে চলে যাচ্ছে, আমার বাইকে আমি একা আছি, আমার বাইকে আমি একা আছি, হাওয়া কম, তো আমি আগে আগে যাই, হ্যাঁ, তোরা পিছনে পিছনে হয়। তো একটা বাইকে তিনজন, একটা বাইকে দুজন, আর একটা বাইকে একজন, এরকম করে ওরা ফিরছে। তো এবার ফিরছে, এবার ধীরে ধীরে বিকাল হচ্ছে ওই টাইমে। ও বললো যে আচ্ছা নিচে কার্শিয়াঙে নামি, নামার পর বাইকে হাওয়া ঠাওয়া করে তারপরে বেরোনো যাবে। তো ওরা অ্যাগ্রি করলো, ঠিক আছে। তো এবার ওরা প্ল্যান করেছিল, এবার আমরা পাহাড়ে গেলে মাঝে মাঝে এটা করি, আমি করতে না বলবো সবাইকে, যারা নতুন নতুন পাহাড়ে বাইক চালাচ্ছে বা কিছু, আমরা নামার টাইমে গাড়ি স্টার্ট বন্ধ করে দিই, বাইকের স্টার্ট বন্ধ করে দিই, একদম নিউট্রালে থাকে, গাড়ি নিজের মতো চলতে থাকে, ফিউল একদম বাঁচে, তেল বাঁচিয়ে দিই। এটা আমি করতে একদমই না বলবো, কারণ অলওয়েজ যখন পাহাড় থেকে গাড়ি নামাবে, ওরকম ডাউনহিল যাবে, অলওয়েজ গাড়ি যাতে সেকেন্ড গিয়ারে থাকে, তাহলে কি হয়, ইঞ্জিন ব্রেকিং এর থ্রু ধীরে 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 তুমি পাহাড় থেকে নামতে পারবে, তোমাকে এক্সট্রা ব্রেক ইউজ করতে হবে না। আর যখন তুমি নিউট্রালে একদম গাড়ি নামাচ্ছ, তখন একটা কেস হতে পারে, হুট করে বাই এনি চান্স এত ব্রেক ইউজ করছি, ব্রেক যদি ফেল হয়ে যায়, তখন গাড়ি কিন্তু থামানোর কোনো উপায় থাকবে না। তো আমি অলওয়েজ বলবো যাতে গাড়ি নিউট্রালে না নামায়, গাড়ি সেকেন্ড গিয়ারে স্টার্ট করে নামায়, তেল বাঁচানোর চক্করে এটা যাতে কেউ না করে। হ্যাঁ, তো তো ওরা প্ল্যান করেছে, চল ভাই স্টার্ট বন্ধ করে নামাবো, নামাচ্ছে ওরা ওদের মতো। তো এবার ফরেস্ট থেকে ধীরে ধীরে নামছে, এবার রাস্তাটা খুব ভাঙা, প্রচুর ভাঙা। তো এখন রিসেন্টলি বেশ কিছুদিন যাইনি আমি, তো হয়তো ঠিক করেছে হয়তো, তো বলতে পারছি না। আসলে ভাঙা, ওরা ওদের মতো আসছে নিচে নেমে, ডাউন হিল বাইক ছেড়ে দিয়েছে, ওরা নিজের মতো আসছে। এবার ফার্স্টে যে একা ছেলেটা ছিল, সে ফার্স্টে ছিল, তার মাঝখানে তিনজনের যে সরি, তার মাঝখানে দুজন একটা বাইকে, তার মাঝখানে পিছনে তিনজন একটা বাইকে আসছে। এবার তিনজনের ওখানে যে বাইক চালাচ্ছে, ও কিছুক্ষণ পরে যে পিছনে দুজন বসেছিল, ও বলে কি, দেখ ডিস্টার্ব করিস না, বাইক চালাচ্ছে ডিস্টার্ব করিস না। তোরা কিছু বলতে পারো না, পিছন থেকে বলছে আমরা কি করলাম। কিছুক্ষণ পরে ও আবার বলছে দেখ ডিস্টার্ব করিস না, কিন্তু ইয়ার্কি মারিস না, পাহাড়ের রাস্তা। আবার হলো। তারপর থার্ড নাম্বার বার হুট করে ওর কেউ একটা, বাইক চালাচ্ছে ধরে হয়েছে, ওর বা হাতটা ঝটকা মেরে এরকম করে সরিয়ে দিল, ঠিক আছে, ঝটকা মেরে সরিয়ে দিল। এবার ওদের তিনজনের মধ্যে বাইক থামিয়ে প্রচুর ঝগড়া চলছে, তুই এরকম করছিস কেন রাস্তায়, ওরা বলছে না আমি তো এরকম কিছু করিনি। এবার ওদের ঝগড়া শুনে ওরা দুজন থামলো, দেখছে পিছনে ওরা ঝগড়া করছে, তো ওরা বাইক ঘুরিয়ে আসলো, এই কি হলো, আরে দেখ না আমি বাইক চালাচ্ছি, পিছন থেকে ওকে মোটা বলে ডাকতে, হ্যাঁ, এরকম করে বিষয় করে আমার আমি হাত নড়াতে পারছি না। এবার এমন হয়েছে, ওর যে হাতটা ওখান থেকে টেনে ফেলেছে, হাত ওখানে একদম স্টিক হয়ে গেছে, হাত নড়াতে পারছে না, আর হাত এতটা ব্যথা হচ্ছে, ঠিক আছে, বুঝতেও পারছে না ওর কি হচ্ছে কিছু, হাতটা জাস্ট এরকম করে চালাচ্ছে, টেনে এরকম টেন দিয়েছে বললো। তো ওরা বলছে না আমরা এরকম কিছু করিনি, ওরা স্টিল বাইকের মধ্যে বসে আছে, হ্যাঁ। তো বলছে আমরা কিছু করিনি, এরকম প্রচুর ঝগড়া চলছে ওদের মাঝে, প্রচুর ঝগড়া চলছে। তো দেন ওরা যখন আসলো, সাডেনলি মোটা বলে যেই ছেলেটা, ও মাঝখানে বসেছিল, ও হুট করে লাফিয়ে উঠলো বাইক থেকে, বলি কি ভাই আমার প্রচুর পিঠ জ্বলছে, প্রচুর ইসে করছে। ওরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাইকটা পড়ে গেল, নামলো, নেমে পিঠ জ্বলছে, প্রচুর পিঠ জ্বলছে বলছে, হ্যাঁ। এবার টি শার্ট পরে, এবার ও টি শার্টটা উঠিয়ে দেখলো পিছনে খামচির দাগ এরকম। ওটা দেখার পর থেকে ওদের এত বাজে কন্ডিশন, ওরা মানে জাস্ট কোনোভাবে হোক ওখান থেকে পালিয়ে বাঁচতে পারলে বাঁচে, হ্যাঁ। এবার ওই রাস্তায় তাহলে ওই ফরেস্টের রাস্তায় তখন কেউ ছিল না, পুরো শুনশান রাস্তা, কেউ নেই, শুধু ওরা ছজনই। তো পিঠে ইসে করছে, প্রচুর জ্বালা করছে, হ্যাঁ। ও জ্বালা এমন হচ্ছিল শুয়ে পড়েছে জ্বালায়, এতটা জ্বালা করছিল পিঠে, এরকম এরকম খামচির দাগ বড় বড়, রক্ত ঝরছে এরকম টাইপের। তো হলো, এরপরে লাস্টে যে ছেলেটা, ও প্রচুর তারা এতটা ভয় পেয়ে যায়, একজন কেঁদে ফেলেছিল কিনা ভাই আমরা বাড়িতে বেঁচে ফিরতে পারবো কিনা, আর এতটা ভয় ছিল, ঠিক আছে, বাড়ির লোককে কি। তো কিছুক্ষণ পর ওরা জাস্ট তখন কোনোভাবে তারা নিজের মনটাকে শান্ত করলো, বললো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো যাক। জাস্ট ওরা দুজন যাদের সাথে কেসটা হয় তাদেরকে গাড়িতে বসিয়ে তারা কোনোভাবে কার্শিয়াংয়ে মানে সুস্থ, মানে কোনো মতে ফিরতে পারে। তারপর থেকে তারপরে কার্শিয়াংয়ে ফিরলো, ওরা দেখলো। এবার বাড়ি ফেরে সেদিন ওরা বাড়ি যায়নি, সেদিন
বাড়ি যাইনি সেদিন। আমার একটা বন্ধুর রুম, মানে এমন হয় বাইরে থেকেও যারা আসে ও রুমে ওরা থেকেছিল, থেকে ওরা খুবই এসে আমাকে ফোন করেছিল, ভাই এরকম এরকম ব্যাপারটা হয়, আমাকে গল্প করে। এবারে আমাকে গল্প না, আমাকে ফোন করা বলে কি ভাই প্রচুর সিরিয়াস কেস, একটু এদিকে আয়, কিছু ব্যাপার আছে বলবো। তো আমিও শুনে ভয় পেয়ে গেলাম, ভাই কি হলো এরকম, ওরা তো ঘুরতে গেল, কিছু হয়েছে কিনা। তো আমিও বাইক নিয়ে বেরিয়ে আমি ওদের বাড়ি চলে গেলাম, কি হলো যাই। গিয়ে আমাকে এরকম দেখাচ্ছে, আমি গল্পটা শোনালো যে কি কি হলো না হলো হলো। শুনে সত্যি এতটা, মানে আমিও নিচে ইসে হয়ে গেলাম। তো তারপর থেকে ওরা বলে যে ভাই এভাবে আর কোনোদিনও ডাউহিল যাবো না। ওটা ওদের কাছে একটা শিক্ষা বলতে পারো, যে এরকম করে একা হুট করে প্ল্যান করে ডাউহিল ফরেস্টে ঢোকা। নীলাদ্রি, তুমি যখন প্রথম ঘটনাটা তুমি বলছিলে ফরেস্টের ব্যাপারে, সেখানে তুমি বললে, এবং যেটা আমি বুঝতে পারলাম, তোমার দাদু এবং জেঠু দুজনেই কিন্তু ফরেস্ট রেঞ্জার ছিলেন। তো তাদের কোনো ঘটনা যদি শুনলাম। হ্যাঁ, তাদেরও বেশ কিছু ঘটনা আছে। আমার ওই যখন ওই ব্যাপারটা হয় আমি ফরেস্টে, তো তখন জেঠু আর দাদু এসেছিল, ওরা বাড়ি এসেছিল, আমাকে বোঝালো যখন, তখন জেঠু ওরকম বেশ কিছু স্টোরি বলে আমার আমার সাথে শেয়ার করে। বেসিক্যালি দাদু তেমন খুব একটা বেশি স্টোরি বলে না, বাট জেঠু বেশ কিছু স্টোরি আমাকে শেয়ার করেছিল, যে ওরকম যে কি হয়েছিল তার সাথে। তো তেমনই কিছু আমি স্টোরি শোনাচ্ছি। তো সেই প্রায় অনেক অনেক বছর হয়ে গেল এটা, তখন হয়তো আমার জন্ম হয়নি, জন্মের আগেরই ব্যাপার। তো জেঠু বলতো যে তখন জেঠুর ছিল গুলমা বা এরকম কোনো এক জায়গায়, বৈকুণ্ঠপুরেই গুলমা কোনো এক ফরেস্টে তাদের ইসে হয়, তার পোস্টিং হয় তখন। তো তখন জেঠিমা আর দাদু, ওই সরি সরি জেঠিমা আর জেঠু দুজনেই ওখানে আছে, হ্যাঁ, ওখানে থাকে। তো এরকম হতো সকালবেলা জেঠু ডিউটিতে বেরিয়ে যেত, আস্তে আস্তে সন্ধ্যা হতো, আর জেঠু একা কোয়ার্টারে, জেঠি এবার একটা দু তিনটা কোয়ার্টারে থাকতো, ওখানে সবাই থাকতো। তো প্রথম যে স্টোরিটা হলো এটা একটা একদম সিম্পল স্টোরি, হ্যাঁ, বাট জিনিসটা খুবই শকিং। যে উম, একদিন সন্ধ্যাবেলা জেঠি আমার জেঠিমা বসে অপেক্ষা করছে জেঠু কখন আসবে। আর জেঠুরা তো একা যেত না, একসাথে 4-5 জন মিলে আর ডিউটিতে হয়, যেটা অফিসে বা ফরেস্টে এদিকে ওদিকে এসে করতে, লাইক সার্ভে করতে বা ইন্সপেকশন করতে বেরোতো। তো ওরকম সন্ধ্যাবেলা ফেরে বাড়ি। তো জেঠু বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে, সরি জেঠিমা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে যে কখন আসবে, দাঁড়িয়ে আছে। তো জেঠিমা এর বসে আছে। এবার কোয়ার্টারের ওটা ছিল তখন কাঠের কোয়ার্টার হতো, সব কাঠের। সেটা সত্যি খুবই, সেখানে থাকতে সত্যি খুবই মজা লাগে, সত্যি বলবো। আমার তো খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এবং সেখানে থাকার একটা আলাদা এক্সপিরিয়েন্স। অঞ্চলে বেশিরভাগ কাঠেরই ঘর হয়। বেশিরভাগ বলবো না, এখন তো অনেকটা ইসে হয়ে গেছে, মানে কলোনাইজ হয়ে গেছে জায়গাটা। বাট এখনো বেশ কিছু কাঠের ঘর আছে এখানে। ইভেন ফরেস্ট ডিপার্টমেন্টের যেগুলো কোয়ার্টার, ওগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন সিমেন্টের করে দিয়েছে। বাট স্টিল কিছু কিছু হোক কাঠের পড়ে আছে, যেটা কেউ থাকে না। বা তুমি কোনোদিন যদি আমার সাথে শিলিগুড়ি যাও, আমি তোমাকে বলেছি যাও চলো, আমি তোমাকে ঘোরাবো, তোমাকে ওগুলো সব দেখাবো। তো তখন কাঠের কোয়ার্টার, এবার কাঠের কোয়ার্টারগুলো এরকম হতো যে একবারে মাটির সাথে লাগানো থাকতো না, নিচে কিছু সাপোর্ট গার্ড দিয়ে একটু উঠিয়ে একটু উপরে লিফট করে ওটা বানানো হয়, ঠিক আছে। তো তারপর আর সিঁড়ি থাকে। তো এবার জেঠিমা ওই সিঁড়িতে বসে অপেক্ষা করছে জেঠুর জন্য কখন আসবে জেঠু। তো কিছুক্ষণ পর দেখলো যে তখন তো ফরেস্ট রেঞ্জারদের ওরকম বাইক গাড়ি এরকম ছিল না, 90s-এর কথা, 1980 এরকম। তো বাইক ঠাইক কিছু দেওয়া হতো না, তখন সাইকেলেই সব করতো, সাইকেল। এবং তখন বাইক গাড়ি অতটা ছিলও না বলা চলে। তো দেখলো যে জেঠুর যত কালিগসরা আছে তারা হেঁটে হেঁটে লেফট সাইড এদিকে হেঁটে হেঁটে আসছে। এবার জায়গাটা চারিদিকে ফরেস্টে ঘেরা এরকম, এই হেঁটে হেঁটে যাচ্ছে। তো এবার জেঠিমা ওখানে বসে আছে। তো আর সামনে গেট, গেটের সোজাসুজি জেঠুদের কোয়ার্টারটা, হ্যাঁ। এবার ওরা সাইকেল নিয়ে 3-4 জন যারা হয় হেঁটে হেঁটে আসছে। তো জেঠি এখানে বসে দেখছে, আর ঠিক আছে এসে যাবে, ভালো কথা। জেঠি উঠে দাঁড়ালো, চলে এসছে যেহেতু। তো এসে দেখলো জেঠুরা কেউ থামলো না, সামনে দিয়ে হেঁটে হেঁটে ঠিক গেটটা ক্রস করে এদিকে চলে গেল। জেঠি রাখছে কি গো শুনছো, মানে ডাকলো জেঠুকে যে কোথায় যাচ্ছ, কি না না বলে যাচ্ছ এরকম কিছু, হ্যাঁ। জেঠি দৌড়ে দৌড়ে কিছু দূর গেল, মানে দৌড়ে দৌড়ে গেটের সামনে গেল। কিছুটা সামনে গিয়ে দেখলো ওরা গিয়ে ওখানে মিশিয়ে গেছে, কেউ নেই। জেঠু বললো এরকম করে তো তোর জেঠু যায়, আমাকে জেঠুই বলছিল তখন যে এরকম করে তো তোর জেঠু কোনোদিনও যায় না। এরকম, হ্যাঁ এরকম হতো যে ওই দিকের
তোমার সার্চ ক্যাম্পগুলো থেকে এসে তারপরে ওই দিকের ক্যাম্পগুলোতে ওরকম ডিউটি থাকতো মাঝে মাঝে। তো অ্যাটলিস্ট তাও হলে সেটা হলেও জেঠু বাড়ির সামনে এসে অ্যাটলিস্ট বলে যেত, বলে যেত যে ইনফর্ম করে যেত আমি আজকে বেরিয়ে যাচ্ছে আমার আর তখন ফোনটাও অতটা প্রচলিত ছিল না। এবার বলে যেত যে আমি ওখানে যাচ্ছি, আমাদের ওখানে ডিউটি আছে, রাতে আসতে লেট হবে। জেঠু এবার হয়রান, যে বলছে যে আমি হয়রান যে ওরা গেল ওইদিকে কোথায়, আমাকে বলেও গেল না। তো আবার জেঠু নিজের মতো ওখানে গিয়ে ঘরে গিয়ে বসে পড়লো। এরপর ঘরে গিয়ে বসে পড়লো, কিছুক্ষণ অপেক্ষা করতে করতে দেখলো জেঠুরা আসলো না, তো ঘরের ভিতরে গিয়ে বসে পড়লো। এবার অন্ধকারও হচ্ছে, ফরেস্টের এরিয়া, বাইরে থাকাটা একটু রিস্কের। এবার হঠাৎ করে কিছু হলে বা কোনো জন্তু জানোয়ার অ্যাটাক করলো, কিছু করলো, থাকবে না কিছু। তো চলে গেল ফরেস্টের কোয়ার্টারের ভিতরে চলে গেল। তো কিছুক্ষণ পর তার প্রায় 15-20 মিনিট পরে হয়তো জেঠুরা ফিরে আসলো। হ্যাঁ, এবার এসে জেঠু সাইকেলের বেল বাজিয়েছে, শুনে বুঝলো জেঠিমাই চলে এসছে। তো জেঠি দৌড়ে দৌড়ে এবার গেল। আসার পর এবার জেঠু যখন ঘরে ঢুকলো, ঘরে ঢুকে ফ্রেশ ট্রেশ হলো, জেঠু হলো, এবার এখন খেতে বসেছে। তখন জেঠিমা বলছে তোমরা আবার ওইদিকে কোথায় গেলে, এত ওদিকে গেলে এত তাড়াতাড়ি চলে আসলে, ওদিকে যদি ডিউটি থাকে এত তাড়াতাড়ি তো আসো না, যাওয়ার টাইমে বলেও গেলে না। জেঠু বললো ওদিকে কোথায় গেলাম আমরা, আমরা তো ডাইরেক্ট এদিকের পোস্ট থেকে, মানে বাদিকে যে পোস্টটা আছে তো ডাইরেক্ট আসলাম এখান থেকে। না আমি তো দেখেছি তোমাদের, তোমার সবাই সাইকেল নিয়ে এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে গেলে, ওদিকে চলে গেলে, আমি ডাকলাম কেউ পাত্তা দিল না, আমি কিছুটা আগে গিয়ে দেখলাম, দেখি কেউ নেই। এইবার তারপরে যেটু জিনিসটা শুনে বুঝলো আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে যে বললো যে আচ্ছা তাহলে যেটুকি তখন বললো যে ফটাফটে যাও ঘরে গিয়ে, মানে বাথরুমে গিয়ে স্নান টান, গরমের টাইম ছিল হয়তো, বললো স্নান টান করে আসো আর জামা কাপড়টা ছাড়ো। বললো এখন কেন স্নান করবো, এখন যাবো?" বলি কি, যেটা বলছি করো, বললো এরকম বললো। এবার করে আসলো। তারপরে জেঠু বললো যে তুমি যেটা দেখেছিলে, হ্যাঁ, সেটা সত্যি ছিল না বা সেটা মানুষ ছিল না। হ্যাঁ, সেটা তোমাকে টেনে নিয়ে যাওয়ার, মানে হয় এরকম হয় ওখানে ফরেস্টে এরকম হয় যে তোমাকে ওরা অ্যাট্রাক্ট করে। আমার ব্যাপারটা যেমন হয়েছিল, আমি অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিলাম। আমার মাথায় কোনো সেন্স নেই। তো জেঠু বলেছিল ওরা তোমাকে অ্যাট্রাক্ট করে আমাকে নিয়ে যাচ্ছিল ফরেস্টের মধ্যে। হুম জেঠিমা সেই জিনিসটা থেকে তারপরে একটু সতর্ক হয়ে যায় যে না এরকম। তারপর কি জেঠিমার ঘরের আশেপাশে বা এরকম হয়েছে? এরকম তারপরে কিছু হয়নি, বাট তাদের কলিগের সাথে একটা এরকম ঘটনা হয়, মানে এটা অন ডিউটি এরকম। তো অন ডিউটি জেঠুরা ফরেস্টের ভিতরে আশেপাশে দেখছে। এবার তাদের কাছে ইনফরমেশন ছিল যে কেউ কাঠ চোরাই করতে গেছে, তো তারা তাদের মধ্যে সাইকেল নিয়ে, হ্যাঁ, এবার তখন রাইফেল বলতে এখনো সেম ওটাই, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে স্টিল তাদেরকে এখনো কিছু অ্যাডভান্স ওয়েপন দেওয়া হয়নি। তারা স্টিল এখনো সেই দুমুখো যেটা ইসে হয়, শর্টগান যেগুলো হয়, স্টিল এখনো ওটাই ইউজ করে। আমি লাস্ট বেশ অনেক বছর হয়ে গেল, 5-6 বছর, তারও বেশি হয়েছে, 7-8 বছর আগে হয়তো ওটা দেখেছিলাম। স্টিল এখনো ওটা ইউজ করে বেশিরভাগ। তাদের এখনো পর্যন্ত কোনো অ্যাডভান্স ওয়েপন কিছু দেওয়া হয় না, দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তো তখনকার দিনেও ওটাই ইউজ হতো, ওরকম করে ওরা নিয়ে ডিউটিতে এরকম করে যেত। তো জেঠুর এক কালিকের সাথে কি হয়, সবাই এবার আলাদা আলাদা জায়গায় সার্চ করছে, এবার গিয়ে একটা জায়গায় গিয়ে, তো মানে কাঠ চোরাই করতে আসে যারা, তাদের সার্চ করছে, দেখে তাড়াবে বা কিছু। তো হলো, এবার জেঠু একদিকে, জেঠুর এক কালিক একদিকে, আর একজন এদিকে আশেপাশে সার্চ করছে। হ্যাঁ, তো কিছুক্ষণ পরে যে জেঠুর কালিকটা ছিল সে একজন মহিলাকে দেখেছিল। মানে মিরেজও বলবো না, লাইক 26-27 এরকম, 25-30 এজে এরকমই একজন মহিলাকে দেখেছে, সাদা কাপড় পরে, মানে ফরেস্টের দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, তার দিকে হেঁটে হেঁটে আসছে। এবার তার সামনে একটা পুকুর ছিল, আর পুকুরটা পুকুর, এক্সাক্ট পুকুর বলবো না সেটা, সেটা মানে এরকম, সেটাকে খুঁড়ে এরকম করা হয়েছে, বা একটা মানে হয় না কোল্যাপস করে গাড্ডা, একটা বড় গাড্ডা হয়ে যায়, তো ওখানে জল জমে জমে এখন এটা একটা পুকুরের মতো হয়ে গেছে, সেটা প্রচুর ডিপ। তো ওই যে জেঠুর যে কালিগ ছিল সে দাঁড়িয়ে দেখছে একজন মহিলা আসছে। তো জেঠু বলছে আপনি ফরেস্টের মাঝখানে কি করছেন এখানে, এরকম করে হেঁটছেন, হেঁটে হেঁটে একা যাচ্ছেন, বা সেটা ডিপ ফরেস্ট ছিল। ডিপ ফরেস্ট ছিল না। তো এটা কি করছেন এখানে এসে? তো মহিলাটা কোনো কিচ্ছু দিল না। হ্যাঁ, উনি দাঁড়িয়ে তার পাশ দিয়ে হেঁটে হেঁটে পুকুরটার দিকে চলে গেল। আর পুকুরটার সামনে এরকম করে ঢালু টাইপের থাকে, হেঁটে হেঁটে এবার দেখলো জেঠুর যে কালিক দেখছে যে হেঁটে হেঁটে পুকুরের দিকে চলে যাচ্ছে, ভালো পুকুর দিয়ে যাচ্ছে। এবার পিছনে ডাকছে, কোনো পাত্তা দিচ্ছে না, ডেকেই যাচ্ছে, কোনো পাত্তা দিচ্ছে না, উল্টা উনি হেঁটে হেঁটে পুকুরের দিকে যাচ্ছে। এবার
কিছুক্ষণ পর মহিলাটা পুকুরের মধ্যে হেঁটে হেঁটে ঢুকে যাচ্ছে, তার পিছন পিছন। এবার জেঠু এতটাই সারা ইসে করছিল, উনি ওই জেঠুর যে কালিগ, উনিও হয়তো মেবি ওটায় কাইন্ড অফ কি বলবো হিপনোটাইজড বা হয়ে যায়, অ্যাট্রাক্ট করে নেয়। এবার তার পিছনে পিছনে তিনিও পুকুরটা ঢোকা শুরু করে দেয় হেঁটে হেঁটে। হ্যাঁ, এবার জেঠুরা, তার ভাগ্যটা এতটা ভালো ছিল, তার জেঠুরা ওই টাইমে রিটার্ন চলে আসে, কোনোভাবে রিটার্ন চলে আসে, দেখছে ওখানে পুকুর, তাকে তারা টেনে বের করে এরকম করে। তারপরে ওর সেন্স আসে এরকম, তারপরে বললো ব্যাপারটা যে আমি এরকম এরকম ব্যাপার এরকম দেখেছি করে। দিনকে তোমার মানে জেঠুর কলিগের শেষ দিন হয়েছে। হ্যাঁ, তারা যদি টাইম মতো না পৌঁছাতো তাহলে সেটা হয়তো তাদের শেষ দিন ছিল, কারণ পুকুরটা এতটা ডিপ ছিল, সেখান থেকে পড়ে গেলে যারা ভালো মতো সাঁতার না জানে তারা তো বেরোতে পারবে না। আর তার উপরে উনি টোটালি হিপনোটাইজ টাইপ হয়েছিল, তার নিজের কোনো সেন্স ছিল না। সে যদি এভাবে ওর করে ঢুকে যায় কোনো কিছুর পেছনে, তাহলে সে কিভাবে বেঁচে ফিরবে? এবার তার এটা তো জেঠুর শুনলাম, এবার কি দাদুরটা শোনো? দাদু আমাকে একটা স্টোরি বলেছিল, হ্যাঁ, আজ পর্যন্ত দাদু আমাকে তেমন কোনো একটা স্টোরি তোমার বলেন। নিজের দাদু? নিজের দাদু বলে না, বাবার, সরি বাবা বলি না, আমার মার কাকু হবে ওই দাদু। তো ওই দাদু, আমার দাদু তো তোমার বিজনেস দোকান আছে, তো আমার দাদুর একটা টাইমে নেভির বাড়ির অফার আসে, নেভির অফার আসে দাদুর কাছে। দাদু ওটাকে রিজেক্ট করে দেয়, মানে আমি আমার ব্যবসা করবো, বাড়ি ছেড়ে থাকতে পারবো না এতদূর। বাড়িতে একদম অফিসাররা বাড়িতে নিতে এসেছিল এরকম। হুম। আর পুরো ইসের মধ্যে সব থেকে বেশি এডুকেটেড ছিল দাদু, পুরো মানে পুরো গ্রামে, ওখানে গ্রাম ছিল পুরো গ্রামের মধ্যে। তো তো আমার দাদুর যে, আমার মার যে কাকু, স্টোরিটা বলে যে তারা একদিন ইসে করে ইসে তারা তখন কোন ফরেস্টটা ছিল আমার এক্সাক্ট মনে পড়ছে না, সেটা মেবি হাসিমারা, হাসিমারা জায়গাটার নাম একটা মেবি, ওই জায়গাটা বা কোনো এরকম একটা মতো এরিয়ায় ওখানকার ফরেস্টের কথা বলছে, আমার এক্সাক্ট মনে পড়ছে না, তখন ওখানে পোস্টিং ছিল হয়তো। তো একদিন তারা রাত্রেবেলা এরকম হচ্ছে যে, তখন প্রচুর পাচার হতো, প্রচুর পাচার, হাতির দাঁত থেকে শুরু করে এরকম প্রচুর শিকার হতো প্রচুর ওই টাইমে। তো দাদুরা এরকম করে রাইফেল রাইফেল নিয়ে এরকম খবর এসছে, দাদুরা এবার বেরিয়ে পড়েছে ফরেস্টের উদ্দেশ্যে ভিতরে যাবে। তো তারা ফরেস্টে অনেকটা ডিপ গেছে, হ্যাঁ, অনেকটা ডিপ গেছে। তোমার দাদু কি এই ধরনের কাজ করতেন? এই ধরনের কাজ রাইফেল নিয়ে, আই মিন তার ফরেস্ট রেঞ্জার ছিল, হ্যাঁ, রাইফেল নিয়ে তারা তার টিমের সাথে বেরিয়েছে যে পাচার বাচ্চাতে এরকম। হ্যাঁ, দাদু এরকম অনেক হয়ে গেছে যে দাদুরা একবার মনে আছে প্রায় 108টার মতো কচ্ছপ তারা নিয়ে হাতে ছাড়ে, পাচার হতে থেকে বাঁচায় এবং হাতে তারা ছেড়ে দেয়। দাদুর ইভেন অ্যালবামের মধ্যে আমার ফটোগুলো আছে, আমি বাড়ি গিয়ে তোমাকে ফটোগুলো পাঠাতে পারবো, হ্যাঁ, অ্যালবামে আছে। হ্যাঁ, তো ইভেন এমনও আছে প্রায় 20 থেকে 25 ফিটের উপরে একটা লম্বা পাইথা সে তোমার অজগর যেটাকে বলে, অজগর ধরেছিল তারা, এরকম অনেক সিন আছে, অনেক সিন আছে দাদুদের অ্যালবামের মধ্যে, সেই ফটোসগুলো এখনো আছে। অজগরটা তো এমনি ওয়াইল্ড ধরে, বাট যেটা কচ্ছপ ইসে হয় এরকম পাচার হতে, হরিণের হরিণের শিং, হাতির দাঁত, অনেক পাচার হতে বাঁচায় দাদুরা, অনেক এরকম প্রচুর 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 বাঁচিয়েছিল। এবং এগুলো সব আর তখনকার দিনে এগুলো কি ছোট ব্ল্যাক এন্ড হোয়াইট ক্যামেরা ছিল, তো ওরকম ফটো এখনো ওই ফটোস গুলো আছে বাড়িতে অ্যালবামে রাখা, তো ওরকম ফটোগুলো আমি গেলে তোমাকে পাঠাবো। হ্যাঁ, এবার ভেতরে অনেকটা ডিপে ঢুকে গেছে। এবার ভিতরে ফরেস্টে অনেকটা ডিপে ঢুকে গেছে, এবার তারা ডিপে ঢুকেছে। এবার পাচার করা যারা ছিল তাও ওখানে ওরকম কোনো হয়তো বা পাচারকারীরা যারা ছিল ওটা খবর পেয়ে গেছে, চলে গেছে সব, তাই তারা সেদিন হয়তো যায়নি বা কিছু। তারপর বৃষ্টিও পড়ছিল ফরেস্টের মধ্যে, প্রচুর বৃষ্টিও পড়ছিল এরিয়ায়। তো দাদুরা চলে গেছে, চলে গিয়ে এবার আশেপাশে খুঁজছে, মানে ফরেস্ট, ডিপ ফরেস্টে খুঁজে বেড়াচ্ছে। এবার দাদু বলেছিল যে আমরা ওই এরিয়াতে আজ পর্যন্ত কোনোদিনও যাইনি, পেট্রোলিং এ যাইনি, ওই ফরেস্ট এরিয়াটা আজ পর্যন্ত কোনো পেট্রোলিং এ যাইনি, প্রথমবার যাওয়া ওটা আমাদের। আর তারা কি এবার গিয়ে ওখানে গিয়ে অনেকক্ষণ খোঁজার পর তারা না হারিয়ে গেছে বলা চলে। এবার বর্ষাকাল, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ, হচ্ছে বাজ পড়ছে আশেপাশে। এবার ফরেস্টে অনেক উঁচু উঁচু গাছ হয়, বাজ পড়ে এরকম, বাজ পড়ছে, ঝড় চলছে। হ্যাঁ, এবার জেঠুরা এরকম করে ধীরে ধীরে, যতটাই ওরা নতুন যাক না কেন, ওরা একটা ফরেস্ট রেঞ্জার, অনেক বছর ধরে ফরেস্টে ঘুরছে,
নর্মাল নলেজ থাকবে যে হ্যাঁ ওরা যে রাস্তা হয়ে আসছে ঠিক মতো বাড়ি ফেরার মতো এতটা ক্যাপেবল থাকে ওরা। কিন্তু সেদিন তারা ওখানে বলছে যে বারবার ওখানে গিয়ে না আমরা একটা জিনিস দেখতে পাই, একটা ছোট জায়গা, হ্যাঁ ওই ডিপ ফরেস্টের মধ্যে ওটা পাওয়া তাদের কাছে খুবই একটা মানে শকিং ব্যাপার ছিল যে একটা পুরো ফরেস্ট মাঝখানে একটা ছোট্ট এরিয়া, ছোট স্পেস, ছোট স্পেস, একটু খালি, গাছ টাছ কিছু নেই, ওখানে একটু মাটিটা উঁচু করে ঢিপ করে একটা ত্রিশূল টাইপের করা ছিল, ত্রিশূল টাইপের করা ছিল মাটি এসে। আর একটা ডিপ ফরেস্টের মধ্যে এটা পাওয়াটা খুবই মানে খুবই কি বলবো শকিং জিনিস যে ওখানে কোনো মানুষ থাকে না, কেউ থাকে না। আর ওখানে যে কোনো আদিবাসী হবে বা যারা ফরেস্টে থাকে ওরকম ট্রাইবাল তারাও কিন্তু কেউ নেই। আর যে ওই ত্রিশূল টাইপের ছিল ওটা ওখানে পাওয়াটা খুবই একটা শকিং জিনিস। আর ত্রিশূলটা পড়েছিল না, গাড়া ছিল মাটিতে। তো কিছুক্ষণ তো তারপর ওটা দেখলো, ওটা দেখে এবার বললো যে কিছু পাচ্ছে না, যেহেতু প্রচুর বৃষ্টিও পড়ছে, তো বললো যে আমরা এখন বেরিয়ে পড়ি, তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো তারা রওনা দিচ্ছে। ওরা কিছুক্ষণ পর পর বারবার চেক করছে, ওরা এক রাস্তাতেই যাচ্ছে কিন্তু ঘুরে ফিরে সেই ত্রিশূলটার কাছে চলে আসছে। ঘুরে ফিরে তারা প্রায় সারা রাত ধরে চেষ্টা করার পরেও তারা ওখান থেকে বেরোতে পারেনি। বৃষ্টির মধ্যে ভিজে বারবার যতবারই তারা জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছে, যে কোয়ার্টারের দিকে আগানোর চেষ্টা করছে, তারা ঘুরে ফিরে সেই ওই ত্রিশূলের ওখানে ওই জায়গাটার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। তো সেদিন সারা রাত তারা ওখানে ওভাবে কাটায়। তারপরে পরের দিন সকালবেলা যখন আলো ওঠে, আলো আসে ধীরে ধীরে, দুপুর প্রায় সকাল হতে হতে 8টা 9টা বাজতে বাজতে তারা ওই 8টা 9টার দিকে তারা বাড়ি রিটার্ন ফিরতে পারে, নিজের কোয়ার্টারে রিটার্ন ফিরতে পারে। আমার দিদারা তো খুব টেনশনে ছিল যে সারা রাত গেল কোথায়। এবার এমন হয় যে ওখানে তারা যে রাইফেল নিয়ে গেছিল, এবার যারা পাচার করে তাদের কাছেও কিন্তু রাইফেল এরকম থাকে, তারা কোনোভাবে অ্যারেঞ্জ করে। এবার তাদের এরকম শুটিং হয়। ইভেন আমি এটা শুনেছিলাম, দাদুরা একবার, দাদু বা জেঠুর কাছে কারোর জন্য শুনেছিলাম, তারা এরকম করে গাড়িতে করে গেছিল পাচার আটকাতে। হ্যাঁ, বলছিল যে আমরা গাছের পিছনে আমরা একটা ফায়ার করছি, তো ওদিক থেকে 10টা ফায়ার আসছে উল্টো দিক থেকে, পাচারকারীদের দিক থেকে। আমরা একবার ফায়ার করছি তো ওরা 10বার ফায়ার করছে এরকম। হুম তো এরকম। এতটাই কেপেবল যে তোমাকে ওখানে মেরে দিতে পারে। হ্যাঁ, কারণ কারণ স্বাভাবিক, কারণ পাচার, সেটা পাচার হচ্ছে দেশ বিদেশে বাইরে পাচার হচ্ছে, সেটা প্রচুর টাকা। এবং তারা এরকম সাপ্লাই পেয়ে যাচ্ছে, বন্দুক ফন্দুক এরকম পেয়ে যাচ্ছে, তোমরা করো। ইভেন এরকম বেশ কিছু বছর আগে একটা পাচারকারী এরকম একটা কথা আছে যে আনারসের মধ্যে বোম মিশে করে একটা হাতিকে মারা হয়েছিল। তো তারা তাদের কাছে সবকিছুই, পাচারকারীদের কথা বলছো? হ্যাঁ ওটা তো পাচার করার জন্য হাতিটাকে ওরকম করে মেরে হাতির সুর হয়ে এই হাতির দাঁত এগুলো পাচার করবে। হাতিটা কতটা যন্ত্রণায় ছিল ভাবো। ও এতটুকু শুনেছিলাম আমি তখন, আমার দাদুদের কাছে শুনেছিলাম যে এতটা ওরা যন্ত্রণায় ছিল। দাদুদের হয়নি, ওটা অন্য জায়গায় হয়েছিল। বলেছিল যে আনারসের বা কিসের মধ্যে বোম ঢুকিয়ে ওদের খাইয়ে দেয়, আর ভিতরে গিয়ে বোমটা ব্লাস্ট করে না, এবার বোম একটা হিট ইসে হয়। হাতিটা এতটাই যন্ত্রণা এতটাই গরমে ছিল, ও সোজা গিয়ে নদীর মধ্যে ঘন্টার পর ঘন্টার করে পড়েছিল। ঠান্ডার দিন বা এরকম কোনো একটা উইন্টার, ওরকম করে এতটা যন্ত্রণা। এবং মানে যারা পাচারকারী যারা এরকম ইসে হয়, এতটা মানে নির্দয় বা ইসে হয়, কি বলবো সেটাকে, কে মার্সিলেস বা যেটা বলা হয় মনুষ্যত্ববোধ, হিউম্যানিটি কিচ্ছু নেই তাদের মধ্যে। তারা টাকার জন্য কি যাক কিছু করতে পারে এরকম। ওদের দিক দিয়ে যদি ভাবা যায়, দেখা তো যেতে পারে যে ওরা কিছু পরিস্থিতির শিকার, যার জন্য এই কাজটা করছে তারা। পরিস্থিতির শিকার তো প্রচুর, কেউ ভিক্ষা করছে, কেউ আহ, কোনো না কোনো ছোট একটা কাজ করে মাসে সব দিনে 100 200 টাকা কামিয়েও এরকম করেও খাচ্ছে। কিন্তু কথা হচ্ছে পরিস্থিতি হতে পারে, কিন্তু ওটা যে তারা পাচাইকারি করছে এটা কোনোদিনও একটা পরিস্থিতি না, এটা একটা অপশন। তাই নিজের মতো লোভ, তারা নিজের মতো বেছে নিয়েছে সেটা। এটা কোনোদিনও একটা পরিস্থিতির জন্য মানুষ এটা করতে পারে না, তারা ওটা বেছে নিয়েছে। এটা কি এখনো হয় নীলাদ্রি? এটা এখনো হয় পাচার এখনো হয়। মাঝে মাঝে এরকম প্রচুর খবরে শুনতে পাবে যে পুলিশ আজকে এই পাচার হতে বাঁচিয়েছে। পশু পাখি এখনো প্রচুর পাচার হয় এরকম। হুম তো তাই আমাদের বাড়ির ওখানে, আমার বাড়ির সামনে ফরেস্ট আছে, গোবিন্দপুর ফাপড়ি নাম জায়গাটা। ওখানে তো এখন লাইক জমিতে রেজিস্ট্রেশনও বন্ধ করে দিয়েছে, যাতে কেউ আর এক্সট্রা করে জমি, ফরেস্টটাকে ওরা ভালো রাখবে, যাতে এসে না হয়। প্রবলেম না হয় বা এরকম, মানে প্রাণীদের যাতে অসুবিধা না হয়।
তো এই যে এই ফায়ারিং এই জিনিসটা বললাম, তারা এতটাই বেশি আর্মস নিয়ে এসে থাকে যে ফরেস্ট রেঞ্জারদেরও তারা ভয় পায় না, তারা তারা মেরে ফেলতে পারে। তো সবার বাড়িতে এটাই টেনশন ছিল, কোয়ার্টারে দাদু দিদারা সব ফ্যামিলি মেম্বার ছিল যে সারা রাত কোথায় গেল, বিকাল 7টা 8টার দিকে গেছে, সারা রাত নেই, কি ব্যাপার। যখন তারা ফিরে আসলো তাদের মনে শান্তি আসলো যে না ফিরে এসছে, তারপরে বাড়িতে সবাইকে ব্যাপারটা বললো, জিনিসটা বললো। তো তারপর হয়তো দাদুরা ওই জায়গাটাকে মেবি ভগবানের কিছু একটা ইসে হবে, জায়গাটাকে বলেছিল যে আমরা ওই জায়গাটা আরো পরে অনেকজনে মিলে যাই, জায়গাটাকে পুজো টুজো করে জায়গাটাকে আরো ভালো মতো সে করে রাখি। খুঁজতে পেরেছো? হ্যাঁ, জায়গাটাকে খুঁজে পেয়েছে ওরা। থ্যাংক ইউ নীলাদ্রি, মানে এতটা সময় দেওয়ার জন্য। এত সুন্দর একটা পডকাস্ট, এতটা অ্যাডভেঞ্চারাস পডকাস্ট। আমার দুটো ভৌতিক ছিল, একটা অ্যাডভেঞ্চার ছিল। থ্যাংক ইউ। আপনাদেরকেও থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট নীলাদ্রি শেখর বর্মন, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।